ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু ডাব্লিউবি ক্লাস 10 ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের লেকচার টপিক হচ্ছে স্পর্শক বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। আচ্ছা, আজকে আমরা মেনলি ডিল করবো এটার উপর যে স্পর্শক সংক্রান্ত যতগুলো প্রবলেম আছে না তোমাদের জীবন দশায়, বিশেষ করে এটা স্কুল বোর্ডের জন্য, যেখান থেকে প্রশ্ন আসবেই মানে আসবেই। সেটা এমসিকিউ হতে পারে, নাহলে এসিকিউ হতে পারে, নাহলে সত্যমিথ্যা হতে পারে, নাহলে 2 মার্কস হতে পারে, মানে প্রশ্ন আসবেই, এটা হলো মোট কথা। তো সেই রিলেটেড আমরা আজকে সব মানে ফর্মুলা জানবো, বিশেষ করে ফর্মুলাটা, এবং সাথে সাথে যে উপপাদ্য রিলেটেড কিছু কথা আছে সেগুলো জানবো, কিছু ফ্যাক্ট জানবো, এবং এইভাবে আমাদের লেকচারটা এন্ড হবে। চলো শুরু করি। প্রথমে আমরা যদি টাইটেলের দিকে দেখি, তো টাইটেলটা এটা লেখা আছে এখানে যে স্পর্শ, বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য। তো প্রথম কথা হচ্ছে স্যার, বৃত্ত তো আমরা জেনে গেছি আগেই, হ্যাঁ কি না? বৃত্ত 3 নাম্বার চ্যাপ্টার আমরা শিখেছি যে বৃত্তের মানে বৃত্ত জিনিসটা কি, খায় না মাথায় দেয়। তারপরে আমাদের এখানে নতুন দুটো জিনিস শব্দ সম্বন্ধ, সেটা হলো স্পর্শক। স্পর্শক কি প্রথমত আমাদের এটা জানা উচিত, তাই তো? তো স্পর্শক আগে জেনে নিই। তো চলো আমি লিখছি, দেখে নাও। স্পর্শক তো যদি ডেফিনেশন আকারে বলি তো এটা বলবো যে স্পর্শ হলো এমন একটি সরলরেখা যা বৃত্তের একটি বিন্দুতে স্পর্শ করবে। স্পর্শক কি? তাহলে স্পর্শক হচ্ছে কি স্যার? না তো হচ্ছে স্পর্শ হলো এমন একটা সরলরেখা যেটা বৃত্তের একটা বিন্দুতে স্পর্শ করে। কটা? একটা বিন্দু। তাই তো? তো দাও চলো দেখি একটা মানে জ্যামিতিক আকারে এটা ফিগার আউট করছি। যদি আমি এটা বৃত্ত করলাম, এটা তো সবাই জানো এটা বৃত্ত। তো তো আমি বললাম যে বৃত্তের একটা বিন্দুতে স্পর্শ করতে হবে একটা সরলরেখা। তো চলো আমি যদি এই যে দেখো, আমি এই যে এখানে একটা বিন্দু ধরে নিলাম বৃত্তের পরিধির উপর, আর একটা সরলরেখা টাচ করছে, তাহলে এটা কি? এটাই বৃত্তের স্পর্শ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি যদি বলি তোমাদের, বলো তো এটা বৃত্তের স্পর্শ কি স্পর্শ না? বলো। না, না, অবভিয়াসলি নো। কেন বলো তো? কারণ এটা দেখো দুটো বিন্দুতে স্পর্শ করেছে। আমি যদি তোমাদের এখন প্রশ্ন করি, এটা বলো তো বৃত্তের স্পর্শ কি স্পর্শ না? না, না। কেন বলো তো? এটা স্পর্শই করেনি, তাহলে কিভাবে বৃত্তের স্পর্শক হবে? হ্যাঁ কি না? তাহলে আমরা মুদ্রা কথা এটা জানলাম যে বৃত্তের স্পর্শক জিনিসটা কি, যে এমন একটা সরলরেখা যেটা বৃত্তের একটা বিন্দুতে কি করবে? স্পর্শ করবে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ। আচ্ছা, চলো সামনে এগো। এবার দেখো কিছু ফ্যাক্ট জানতে হবে এবার বৃত্তের স্পর্শক রিলেটেড। ফ্যাক্ট নাম্বার 1, যদি এগুলো কথা আগেই বলেছি তোমাদের একবার, যদি বৃত্তের ওপর একটি বিন্দু নিই, মানে যদি বৃত্তের ওপর, বা যদি কথাটা কি, বৃত্তের ওপর একটি বিন্দুতে কটি স্পর্শ আঁকা যাবে? একটি স্পর্শ আঁকা যাবে, একটি স্পর্শ আঁকা যাবে। অঙ্কন লিখে দিচ্ছি। তাই তো? দেখো, তাহলে আমি এটাকে দেখো ফিগার আউট করছি। আবার একটা বৃত্তের পরিধি যেখানে তুমি একটা পয়েন্ট নাও, একটা সিঙ্গেল পয়েন্ট নাও, যেখানে, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, যেখানে ইচ্ছা নাও, আমি এখানেই দিলাম। এই পয়েন্টে যদি আমরা একটা সরলরেখা নিই, আমি টাচ করাতে পারলাম না, তাহলে কটা স্পর্শ আঁকা যাবে? একটাই যাবে। তাহলে একটা পয়েন্টে কত আঁকা যাবে? একটা আঁকা যাবে। বুঝতে পারছো কিনা? তাহলে এটা ফ্যাক্ট আছে অনেক সময়, যে বৃত্তের উপর একটা বিন্দুতে কটা স্পর্শ আঁকা যাবে? উত্তর হচ্ছে একটি। রেসপন্স করতে পারো, অসুবিধা নেই, করতে পারো, অসুবিধা নেই। দেখো আরেকটা ফ্যাক্ট আছে যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে একটি বিন্দু থেকে
দুটি স্পর্শ অঙ্কন করা যাবে। কটি? দুটি স্পর্শ অঙ্কন করা যাবে। দেখে নাও না তাহলে। একটা বৃত্ত আঁকলাম, একটা বস্তুবিন্দু নিলাম, এখানে বস্তুবিন্দু ধরলাম পি। তাহলে এখান থেকে এই দিকে একটা বৃত্তের পরিধির উপর একটা টাচ করাতে পারবা, আবার এই দিক থেকে একটা, তাই তো? এটা ভিতর হয়ে গেল, ধরে নাও এটা দিয়ে গিয়েছে। দেখো তাহলে কটা আঁকা যাবে? এখানে একটি, আর এখানে একটি, তাহলে দুটি। তাহলে দুটো কথা জানলাম যে বৃত্তের উপরে একটা বিন্দুতে একটা স্পর্শ অঙ্কন করা যাবে, কিন্তু বৃত্তের বাইরে থেকে কটা আঁকা যাবে? দুটো। একটা বিন্দু থেকে দুটি স্পর্শ অঙ্কন করা যাবে। আমি যদি বলি বৃত্তের বস্তু দুটা বিন্দু থেকে কটা স্পর্শ আঁকা যাবে, তোমরা কি বলবে? চারটি বলবে। ঠিক আছে, সামনে আর বলো তো বৃত্তের স্পর্শ কাকে বলে? স্পর্শ বললো যা একটি বিন্দু, মানে একটি বিন্দুতে হ্যাঁ, কি একটা বিন্দুতে টাচ করলে ভাই? একটা সরলরেখা বৃত্তের পরিধির একটা বিন্দুতে টাচ করলে তাহলে কি হবে? সেটা স্পর্শ। চলো এটা নোট ডাউন করলে করো। বৃত্তের স্পর্শ উপপাদ্য, এই চ্যাপ্টারে মেইনলি 3টা উপপাদ্য আছে আমাদের, তাই তো? উপপাদ্য নম্বর 40, উপপাদ্য নম্বর 41 আর উপপাদ্য নম্বর 42। তো অলরেডি আমরা গতকালকে 41 পর্যন্ত হয়ে গেছিল আমাদের। তো ওই শুধু ফ্যাক্টটা নিচ্ছি, মানে আজকের লেকচারে এটাই থিম আমাদের, যে এই যে যেগুলো ফর্মুলা থেকে প্রশ্ন আসবে ওগুলো করাচ্ছি আজকে। বুঝতে পারছো কিনা? চলো 40 নাম্বার উপপাদ্যের ফ্যাক্ট কি ছিল? কে কে মনে আছে বলো দেখি, কে কার কার মনে আছে? কার কিছু থিম মনে আছে 40 নম্বর উপপাদ্যের? কি ছিল গতকালকে? অনেকবার বলা বাজাচ্ছিলাম, বলো 40 নম্বর উপপাদ্যের কি থিম ছিল? যেখানে লম্ব থাকবে সেখানে রেখে কোণ উৎপন্ন হবে। যদি বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হয়? পরস্পর লম্ব অবস্থা থাকে। তাই তো? এটা আমরা 40 নম্বর পথে ফ্যাক্ট শিখেছিলাম যে কোন একটা বৃত্তের কোন একটা বিন্দু যদি আমরা স্পর্শক আঁকি এবং ওই স্পর্শক বিন্দুকে আমি যদি আমরা ব্যাসার্ধ নিই, তাহলে সেটা কি পরস্পর লম্ব হবে। যেন আমি একটা যদি এটাকে যদি আমি চিত্র অনুসারে দেখাই, তাহলে তোমরা এভাবে দেখাবো। তাহলে মনে একটা একটা বৃত্ত আছে, একটা স্পর্শক নিলাম, এটা বিন্দুতে মনে করে ধরলাম যে এবি একটা স্পর্শক, পি বিন্দুতে ও কেন্দ্রে বৃত্তের একটা লম্ব নিয়েছে। এটা লম্বটা তো ব্যাসার্ধ নাকি? সেন্টার থেকে পরিধি পর্যন্ত যতগুলো দাগ নেবে সেটা কি হয়? ব্যাসার্ধ নি। তো এটা তো ব্যাসার্ধ। ওটা তো বলছি যে কোন একটা বৃত্তের কোন একটা বিন্দুতে স্পর্শ, তো কোনটা বিন্দুতে নিয়েছি? পি বিন্দুতে নিয়েছি। এবং স্পর্শ বিন্দু কবে ব্যাসার্ধ? স্পর্শ এটা স্পর্শ বিন্দু কি ব্যাসার্ধ, মানে ওপি যেটা দূরত্ব ওটা তো ব্যাসার্ধ। পরস্পর কি লম্ব হবে? দেখো লম্ব হয়ে দেখাচ্ছে। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে এখান থেকে এই কথা লিখতে পারি ওপি কার উপর লম্ব? কতগুলো শিখাচ্ছিলাম? এবি এর উপর লম্ব। এটা আমরা ফ্যাক্ট জানি। আবার জানি একটা কথা বলেছি, কোনো কিছু কার উপর লম্ব হলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কথা মনে রাখবা, ঠিক আছে? তাহলে কোন জিনিস কারোর উপর যদি লম্ব অবস্থা থাকে তাহলে তারা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই কথাটা মনে রাখো, 90 ডিগ্রি বাই 1 সম কোণ। এটা কাজে লাগবে। চলো কপি করো। বলো তো তোমরা এবার 41 নম্বর উপপাদ্যের ফ্যাক্ট। 41 নম্বর উপপাদ্যের ফ্যাক্ট কি ছিল? হ্যাঁ, কি ফ্যাক্ট ছিল? যদি আমরা জানি যে বস্তু বিন্দু থেকে একটা বস্তু বিন্দুর ভিতরে কত স্পর্শ আঁকা যায়? যদি আঁকা যায় তাহলে ফ্যাক্ট হচ্ছে এটা, যে যদি আঁকা চলে যায় তাহলে তাতে এটা সংযোগ সরলরেখাংশ দৈর্ঘ্য, অর্থাৎ যেটা স্পর্শকের দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য সমান হবে আর কেন্দ্রে তারা সমান কোণ উৎপন্ন করবে। এটা ফ্যাক্ট তো? তাহলে আমি এটাকে আমি একটু সম্ভবত আমি ডেফিনেশন লিখছি না, আমি শুধুমাত্র স্টেটমেন্টটা লিখছি না, আমি শুধু চিত্র আকারে বোঝাচ্ছি তোমাদের। তাহলে আমি একটা বস্তু বিন্দু নিলাম পি, তাই তো? এখান থেকে দুটো আমরা স্পর্শক নিলাম, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, হ্যাঁ কি না? এটা কেন্দ্র ও কেন্দ্র বৃত্ত, ঠিক আছে? এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে এখানে দুটো স্পর্শক কে কে বলো তো? কি কি দুটো স্পর্শক কে বলতে পারবা? এপি আর বিপি। হ্যাঁ, এ বিন্দুতে এপি, ভেরি গুড। এ বিন্দুতে এপি মানে এ বিন্দুতে এপি যা বলতে পারো পি এ। আর একটা স্পর্শক কি আছে ভাই? বি বিন্দুতে বিপি। হ্যাঁ, বি বিন্দুতে বিপি, ভেরি গুড। তাহলে বলেছে এই যে দুটোই কথা বলছে, যদি
দুটাই সংযোজন রেখাংশ যদি আমরা এক জায়গায় যুক্ত করি তাহলে কি হবে যে এই যে এই দুটা সমান পিবি একটা এক নম্বর ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট বলতে পারে কি ভাই তার কেন্দ্রে সমান কোণ উৎপন্ন। কেন্দ্রে কি ভাই এটা এটা এই ত্রিভুজের ক্ষেত্রে কেন্দ্র কোনটা এটা, এই ত্রিভুজের ক্ষেত্রে কেন্দ্র কোনটা এটা, তাহলে কি স্যার তারা কোণ পি ও এ সমান এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা ভাই পি ও বি সমান হবে। তো এই দুটো ফ্যাক্ট আমরা 31 নম্বর উপপাদ্য থেকে শিখেছি, ঠিক আছে কিনা? তো মনে রাখো। আবার তোমাদের প্রশ্ন করে বলো দেখি তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, কে বলতে পারবা? 90 ডিগ্রি 90 ডিগ্রি, ভেরি গুড। এই কোণটা কত ডিগ্রি হবে? 90 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এটা কোন পরিপ্রেক্ষিতে বলছো ভাই বলো তো? 40 নম্বর উপপাদ্যের পরিপ্রেক্ষিতে। 40 নম্বর উপপাদ্য এটা তো শিখলাম যে কোন একটা স্পর্শক যদি আমরা আঁকি মানে বৃত্তের পরিধির উপর আর ওর কেন্দ্র লম্ব হয়। লম্ব হবে, লম্বটা কত ডিগ্রি হবে? 90 90 ডিগ্রি হবে। এটা তো হ্যাঁ। গতকাল পর্যন্ত আমরা এই পর্যন্ত ফ্যাক্ট শিখেছিলাম, ঠিক আছে? আজকে নতুন থেকে আর্ট শুরু হচ্ছে। চলো আজকে এখান থেকে কপি করবা। চলো এটা কপি করো, মন হলে কপি করো। দেখো আরেকটা জানতে হবে জিনিস, হ্যাঁ দেখাচ্ছি। কখনো তোমরা যদি এরকম জ্যামিতিক চিত্র ফিগার আউট করতে পাও, দেখো কোনটা কি হবে এটা চিনতে হবে ভাই, হ্যাঁ অঙ্ক করার সময়। দেখো এটা তো আমরা জেনে গেছি কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আর আমরা জানি 90 ডিগ্রি সবসময় সামনের বাহু কি হয় ভাই? অতিভুজ হয়। আমরা অতি জানি, তাই তো? আর যেটা 90 ডিগ্রি লম্বা বাহু সেটা হয় লম্ব, আর এটা হয় ভূমি, তাই তো? এবার কিন্তু এই যে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যখন আমরা এই ধরনের প্রশ্ন তখন কিন্তু এগুলোর নাম চেঞ্জ হয়ে যাবে ভাই। বুঝার চেষ্টা করো, আমি পাশে লিখে দিচ্ছি ভাই। লম্ব যেটা পাবা সেটা হয়ে যাবে ব্যাসার্ধের দৈর্ঘ্য। কি হবে ভাই? হ্যাঁ ব্যাসার্ধের দৈর্ঘ্য। বুঝতে পারলা? আর অতি যেটা পাবা মানে অতিভুজের কথা বলছি, সেটা হবে কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব, বহিস্থ বিন্দুর দূরত্ব। আর স্যার যেটা নামকরণ করলে ভালো হতো, আর যেটা ভূমি পাবা, ভূমির পজিশনে যেটা পাবা সেটা হয়ে যাবে ভাই মানে স্পর্শকের দৈর্ঘ্য। তোমরা এই চ্যাপ্টার অঙ্ক করতে গেলে এই তিনটা শব্দের সম্মুখীন হবে, এই তিনটা শব্দের, বুঝতে পারলা? ওই জন্য কোন কার সাথে কি কম্পেয়ার করে করতে হবে, ঠিক আছে? চলো এরকম যখন ফিগার আউট আসবে, যখন মনে করো যে ওপি দৈর্ঘ্য বের করতে বললো, ওপি দৈর্ঘ্য বের করতে গেলে ফর্মুলা লাগবে রুট ওভার। আর ওপিটা কার সাথে কম্পেয়ার হচ্ছে ভাই? অতিভুজের সাথে। তাহলে কার ওর দুটোর স্কোয়ার হয়ে যাবে, তাহলে ওটি স্কোয়ার প্লাস হচ্ছে মানে পিটি স্কোয়ার। শর্টকাট লিখে দিলাম ভাই, হ্যাঁ তোমরা মানগুলো সাবমিট করতে হবে বাংলাগুলো। যদি কখনো ওটি বের করতে বলে তাহলে কি ফর্মুলা লাগাবা? ওপি স্কোয়ার মাইনাস ওটি পিটি স্কোয়ার। ভেরি গুড, সাবাস। তারপর যদি কখনো পিটি বের করতে বলে ওপি স্কোয়ার মাইনাস ওটি স্কোয়ার। সাবাস, ঠিক আছে, ঠিক বলেছো। এই ফর্মুলাটা কাজে লাগা ভাই। বাস। এখন প্রশ্ন হবে যে ওপিটা কি ভাই? দেখো ওপি যদি আমি কম্পেয়ার করি কি স্যার? অতিভুজ অথবা কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব। তাহলে ওপিটা কি ভাই? এটা তো ওপি। এটা লম্ব কোণটা যেটা ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে ওটি। আর যেটা স্পর্শ দৈর্ঘ্য যেটা ভূমি বলতে চাই সেটা হচ্ছে কি ভাই? পিটি। তো পিটি এটা বাংলাগুলো সাবমিট করে দেবে এখানে। এবার কিছু কিছু পূর্বের কথা মনে করাই, হ্যাঁ যখন আমি 3 নাম্বার চ্যাপ্টার পড়াই মানে শেষের একদম শেষের অংশের দুটো কথা বলেছিলাম যে দুটো কাজে লাগবে আজকে। সেটা হচ্ছে এক কেন্দ্র বৃত্ত আর সর্বসম বৃত্ত। মনে আছে কথাগুলো? মানে সর্বসম বৃত্ত কাজে না লাগলেও স্যার এক কেন্দ্র বৃত্ত কাজে লাগবে। এক কেন্দ্র বৃত্ত কাজ মনে আছে তোমাদের? হ্যাঁ তো বল 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 বল। হ্যাঁ একটা বিন্দু কেন্দ্র যদি অনেকগুলো বৃত্ত অঙ্কন করতে হয় এক কেন্দ্র বৃত্ত। ভেরি গুড, ঠিকই বলেছিস। তো কি আছে ওটাই তো বল, ঠিক আছে? তাহলে কি স্যার মানে তোমাদের এখন ডেফিনেশন, যেহেতু আমি 3 নাম্বার চ্যাপ্টার নোট দিয়েছি, লেকচার দিয়েছি, ওখানে দেখে নিবা। তো আমি শুধু খালি ফ্যাক্টটা বলছি। তাহলে এক কেন্দ্র বৃত্তকে যদি একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে অনেকগুলো বৃত্ত আঁকি, তাহলে ওটা বিন্দু কেন্দ্র করে আবার বৃত্ত আঁকছি, আবার বৃত্ত আঁকছি। আজকে মনে বৃত্ত হলো সুন্দর হচ্ছে রে? হ্যাঁ না না? এটাই কি স্যার? এটা হলো এক কেন্দ্রীয় বৃত্ত, এক কেন্দ্রীয়। এটা এটা কাজে লাগবে ভাই। এটা টুকু
এক কেন্দ্রবৃত্ত কি তাহলে? যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অনেকগুলো বৃত্ত অঙ্কন করে তখন তাকে এক কেন্দ্রবৃত্ত বলে। চলো এবার আমরা দেখবো, হ্যাঁ, দুটো বৃত্ত কিভাবে এক অপরকে স্পর্শ করছে। যদি বাইরে থেকে করে তো বহির্ভাবে স্পর্শ, যদি ভিতর থেকে করে তো অন্তর্ভাবে স্পর্শ, আবার যদি বেশি করে স্পর্শ করে তাহলে কি তা কি বলে, এইসব রিলেটেড কিছু শব্দ জানবো এবং যেগুলো খুবই কাজে লাগবে। দেখো প্রথম কথা হচ্ছে স্যার যে দুটো বৃত্ত নিলাম, এটা একটা বৃত্ত, এটা ও কেন্দ্রবৃত্ত, একটা ধরে নিলাম এটা হচ্ছে এ কেন্দ্রবৃত্ত। দেখো এই দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে? না। না, স্পর্শ করেনি। আমি যদি বলি এটা একটা বৃত্ত, এটাও ধরে নিলাম ও কেন্দ্রবৃত্ত, এটা ধরে নিলাম এ কেন্দ্রবৃত্ত, পরস্পর কি স্পর্শ করেছে? করেছে। কিন্তু এটা টার্ম হচ্ছে স্যার, টার্মটার নাম হচ্ছে স্যার ছেদ করেছে। কি করেছে? স্পর্শ তো করেছে কিন্তু ছেদ করেছে। যদি স্পর্শ করে তো বারবার একটা কথা তোমার মাথায় রিকল থাকে বারবার, যেন শুধুমাত্র একটা বিন্দুতে স্পর্শ যখন শব্দটা বাবা, স্পর্শ যখন শব্দটা বাবা কি কথা মনে থাকতে হবে? একটা বিন্দুতে স্পর্শ করেছে মনে রাখতে হবে। আর একের বেশি বিন্দুতে যদি পরস্পর দুটো বৃত্ত স্পর্শ করে যায় তাহলে কি করবা? তাকে বলবা ছেদ করেছে। না করলে ছেদ করেনি, স্পর্শ করেনি। আর যদি একের বেশি বিন্দুতে স্পর্শ করে তাহলে কি বলে? বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেছে। মনে থাকবে কথাটা? আচ্ছা ঠিক আছে। এবার স্পর্শের উপর বেস করে দু রকম আমরা টার্ম দেখতে পাবো, যে মানে দুটা বৃত্ত দুভাবে টাচ করতে পারে। একটা পারে বহির্ভাবে স্পর্শ করতে, হ্যাঁ বহির্ভাবে, অথবা তাকে বলতে পারবে বহিস্থভাবে, হ্যাঁ কি না? বহিস্থভাবে। আরেকটা ভাগ দেখতে পারো অন্তস্থভাবে বা অন্তঃস্পর্শ বা অন্তঃস্পর্শ, হ্যাঁ কি না? দেখো দুটি বৃত্ত পরস্পরকে এই দুটা মেথডে টাচ করতে পারে। একটা বহির্ভাবে বা বহিঃস্পর্শ, একটা অন্তঃভাবে বা অন্তঃস্পর্শ। স্যার কেমন চিত্র হবে নাকি? এ দুটো তোমাদের খুব লাগবে কাজে। দেখো বহির্ভাবে মানে কি স্যার? বাইরের দিক থেকে। দেখো এটা একটা স্পর্শ, এটা ধরে নিলাম ও কেন্দ্র একটা বৃত্ত, আর একটা ধরে নিলাম এ কেন্দ্র বৃত্ত। দেখো এই যে বাইরে থেকে টাচ করেছে বহির্ভাবে, যদি বাইরে থেকে একটা বিন্দুটা টাচ করে তাহলে হয়ে গেল স্পর্শ। আর যদি একের বেশি বিন্দুটা টাচ করে তাহলে কি হবে? ছেদ হবে। দেখো একটা বিন্দুটা টাচ করেছে, করেনি। যেহেতু আমি একটু চিত্র একটু আছে, গন্ডগোল আছে ভাই। তাহলে দেখো একটা বিন্দুটা বাইরে থেকে টাচ করেছে, তার মানে কি স্যার? এটা বহির্ভাবে স্পর্শ। কিভাবে স্পর্শ তো করেছে? কিভাবে? বহির্ভাবে। যেহেতু দেখো বাইরে থেকে টাচ করেছে, দুটো বৃত্ত যদি বাইরে থেকে টাচ করে তাহলে কি হবে ভাই? বহির্ভাবে স্পর্শ করে। আর অন্তঃভাবে স্পর্শ এভাবে স্যার, আমি একটা বড় বৃত্ত আঁকলাম, তার ভিতরে এটা কেন্দ্রটা ধরলাম, আর আরেকটা বৃত্ত আঁকলাম, ধরে নিলাম এটা। দেখো এটা হলো অন্তঃভাবে স্পর্শ। যদি বৃত্তের ভিতরে বৃত্ত থাকে এবং একটা বিন্দুতে স্পর্শ করে তখন তাকে কিভাবে স্পর্শ করে স্যার? অন্তঃভাবে। তাহলে দুটো কথা, বাইরে থেকে যদি একটা বিন্দুতে দুটো বৃত্ত স্পর্শ করে তাহলে বহির্ভাবে, আর যদি দুটো বৃত্ত ভিতর থেকে একটা বিন্দুতে স্পর্শ তাহলে কিভাবে হয়? অন্তঃভাবে। এই দুটো কথা মনে রাখো ভাই, খুব কাজে লাগবে। চলো কপি করো। এবার তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন দিচ্ছি, বলো দেখি। এটা ও কেন্দ্রবৃত্ত, এটা ধরে নিলাম বি কেন্দ্রবৃত্ত। বলো এরা পরস্পর কি স্পর্শ করেছে? না। ছেদ করেছে? না। না। সাবাস, ভালো কথা। আমি বললাম এটা ও কেন্দ্রবৃত্ত, এটা বললাম বি কেন্দ্রবৃত্ত। এরা বলো পরস্পরকে স্পর্শ করেছে? ছেদ করেছে। ছেদ করেছে। স্পর্শ করেছে? না। কেন স্পর্শ করেনি? কারণ দুটা বিন্দুতে টাচ করেছে। দুটা বিন্দুতে টাচ করেছে। যদি স্পর্শ করতে হয় তাহলে কি করতে হবে? একটা বিন্দুতে স্পর্শ করতে হবে। সাবাস, ভেরি গুড। আমি বললাম এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। আমি ধরে নিলাম এটা একটা টাচ করেছে ভাই, একটাতে। হ্যাঁ একটু আমি চিত্র আঁকতে অসুবিধা হচ্ছে। একটাতে টাচ করেছে। এটা বহির্ভাবে। এটা কিভাবে স্পর্শ করেছে? বহির্ভাবে। এটা কি পরস্পরকে ছেদ করেছে? না। কেন ছেদ করেনি? কারণ একটা টাচ করেছে। আর একটা বিন্দু স্পর্শ করেছে। সাবাস। বলো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। বলো এরা পরস্পরকে কিভাবে স্পর্শ করেছে? স্পর্শ করেছে। ছেদ করেছে। সাবাস। তাহলে আমি বললাম এটা একটা বৃত্ত,
এটা একটা বৃত্ত, বলো এটা কিভাবে স্পর্শ করে? তাহলে মুদ্রা কথা, রাফসাপ কথা, এটাই কথা। যদি একটা বিন্দুতে দুটা বৃত্ত স্পর্শ করে তাহলে তারা, মানে একটা বিন্দুতে দুটা বৃত্ত যদি টাচ করে তাহলে তারা স্পর্শ করেছে। একের অধিক মানে একের অধিক বিন্দুতে স্পর্শ করলে তারা ছেদ করেছে। যদি বাইরে থেকে স্পর্শ করে তাহলে বহির্ভাবে স্পর্শ করেছে। যদি ভিতর থেকে স্পর্শ করে তাহলে তারা অন্তর্ভাবে স্পর্শ করেছে। এই কথাটা চারটা কথা মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, বুঝে দিলাম। হ্যাঁ চলো, হয়েছে। এবার আমরা যেটা কনসেপ্ট সেটা হলো সাধারণ স্পর্শ। কি স্পর্শ? সাধারণ স্পর্শ। দেখো আমরা প্রথম আজকের লেকচারে প্রথম ডেফিনেশন জেনেছিলাম স্পর্শকে, হ্যাঁ কি না? স্পর্শের ডেফিনেশন কার কার মনে আছে আমার পর্যন্ত দেখি বলো তো, বলো, দেখে দেখে বলো কি আছে বলো। স্পর্শ হলো এমন একটি মানে সরলরেখা যা বৃত্তের একটি বিন্দুতে স্পর্শ একটা বিন্দুতে স্পর্শ, মানে এমন একটা সরলরেখা যা বৃত্তের একটা বিন্দুতে স্পর্শ করবে তাকে বলা হয় বৃত্তের স্পর্শ। বৃত্তের স্পর্শ। এবার দেখো তার সামনে শুধু একটা নতুন শব্দ লাগায়, শব্দটার নাম কি? সাধারণ স্পর্শ। তোমরা অন্যান্য যখন আমি ম্যাথমেটিক্স করে তখন কমন কমন কথাটা বারবার বলতাম না, কমনের বাংলা টার্ম হচ্ছে সাধারণ। তারপর এটা বুঝলা কি? তাহলে সাধারণ স্পর্শ কি ধরনের বলবো আমি এটা, যে সাধারণ স্পর্শ হলো মানে সাধারণ স্পর্শ হলো এমন একটি স্পর্শ যা যা দুটি বৃত্তের প্রত্যেকটিকে স্পর্শ করবে। তাহলে আমরা যখন সিঙ্গেল স্পর্শকের ডেফিনেশন পড়েছিলাম কি পড়েছিলাম? যেমন একটা সরলরেখা যা বৃত্তের একটা বিন্দুতে স্পর্শ করবে। এবার বলছি সাধারণ স্পর্শের ডেফিনেশন কি? সাধারণ স্পর্শ হলো এমন একটা স্পর্শক, কোন ধরনের স্পর্শক? যা বৃত্তের দুটা স্পর্শ, দুটা মানে কি বলবো স্যার, দুটি বৃত্তের একটা করে বিন্দুতে স্পর্শ করবে, মানে দুটা বিন্দুর কমন জায়গা থাকবে, মানে দুটা বৃত্তকে টাচ করবে, মানে দুটা বৃত্তের একটা করে পয়েন্টে টাচ করবে, মানে একটা করে মানে কি লিখবো বাংলা যদি এভাবে যদি বলি তো কি লিখবো ভাই? এটা মনে রাখো যে সাধারণ স্পর্শক হলো এমন একটি স্পর্শক যা দুটি বৃত্তের প্রত্যেকটিকে স্পর্শ করবে। মানে দেখাচ্ছি আমি চিত্র অনুসারে দেখাচ্ছি। যেমন মনে করো আমি এটা একটা বৃত্ত আঁকলাম, এটা একটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ কি না? আমি এখানে যদি একটা স্পর্শকে বলো তো ভাই ইয়ারও তো এটা স্পর্শক, ইয়ারও তো এটা স্পর্শক, হ্যাঁ কি না? তো ওই কথাটা আমি বলতে চাইছি যে এমন একটা স্পর্শক যা দুটা বৃত্তকে স্পর্শ করবে একটা করে পয়েন্টে, একটা করে পয়েন্টে। দেখো ইয়ার এটাতে টাচ করেছে, ইয়ারও এটাতে টাচ করেছে, একটা করে স্পর্শ জায়গাতে টাচ করেছে, করেনি, হ্যাঁ কি না? তাহলে একটা করে জায়গাতে যদি টাচ করে তো ভাই একটা করে পয়েন্টে যদি টাচ করে ভাই তাহলে কি হবে? সাধারণ স্পর্শ। আমি যদি চিত্রটা অন্যরকম করে দিলাম, কেউ কাউরে দ্বিমত প্রকাশ করলে বলতে পারো ভাই, বলে এটা সাধারণ স্পর্শ, হ্যাঁ কি না? হ্যাঁ কেন বলো তো? এটার একটা টাচ করেছে, এটার একটা টাচ করেছে, ওটা তো ডেফিনেশন বলছি যে দুটো বৃত্তের একটা করে পয়েন্টে টাচ করতে হবে, হ্যাঁ কি না? মানে এখানে যদি তোমরা বেশি বুঝতে না পারো লিখে দিই, হালকা করে লিখে দিই যে একটি করে বিন্দুতে টাচ করবে, হ্যাঁ কি না? কারো জিজ্ঞাসা কিছু না? এবার আমি একটা প্রশ্ন দিচ্ছি, বলো তোমরা উত্তর বলতে পারছো কিনা। দেখো তোমাদের এখানে প্রশ্ন দিচ্ছি আমি, এটা একটা বৃত্ত আঁকলাম, এটা একটা বৃত্ত আঁকলাম, বলো এটা কি সাধারণ স্পর্শক? না। কেন ভাই? একাধিক বিন্দুতে স্পর্শ করেছে। আচ্ছা আমি এখানে একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা বৃত্ত আঁকলাম, তোমরা বলো ভাই এটা কি স্পর্শক, সাধারণ স্পর্শক? বলো কেন? তো মানে এটা বৃত্তের এখানে টাচ করেছে, এটাকে আমি নামকরণ করে দেবো কেন্দ্রবৃত্ত, এটা এ কেন্দ্রবৃত্ত ধরলাম, তাহলে এখানে টাচ করেছে আর এটা ওই কেন্দ্রবৃত্ত এখানে টাচ করেছে, একটা করে পয়েন্টে টাচ করেছে, তাই তো? আবার দেখো তোমরা একটা লক্ষ্য করো, কারণ এখান থেকে আমি একটা নতুন কিছু ফিগার আউট করবো। দেখো একটা স্পর্শ দেখলাম স্যার, দেখছি যে দুটা বৃত্ত স্পর্শটা দুই সাইডে আছে। একবার দেখছি স্যার দুটা বৃত্ত একদিকেই আছে, আবার দেখছি স্যার দুটা বৃত্ত দুই সাইডে আছে। এটার উপর বেস করে পারি সাধারণ স্পর্শকে দুভাবে ভাগ করা হয়, ঠিক আছে? আগে এটা কপি করার বলছি ভাই। সাধারণ স্পর্শক স্যার কিছুক্ষণ আগে বললাম যে বৃত্তের অবস্থানের উপর বেস করে ভাই সাধারণ স্পর্শকে দুই ভাগে ভাগ করে। কয় ভাগে? দুই ভাগে। নাম্বার 1 হচ্ছে সরল সাধারণ স্পর্শক, কি আমি লিখে দিচ্ছি, আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তাহলে কি বৃত্তের অবস্থানের উপর বেস করে। দেখো আমি এদিকে দেখো সাধারণ স্পর্শক কয় প্রকার ভাই? দুই প্রকার। একটা হলো সরল সাধারণ
স্পর্শক কি ভাই? সরল সাধারণ স্পর্শক। একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক। চলো এটা কপি করছো। হ্যাঁ সংজ্ঞা বলছি স্যার। তাহলে সাধারণ স্পর্শক কয় প্রকার ভাই? কি? সরল সাধারণ স্পর্শক কি ভাই জানো? যদি সাধারণ স্পর্শকটি দুটি বৃত্তের একই দিকে থাকে, একই বলেন কিনা ভাই? একই দিকে এটা ডেফিনেশন ভাই। যদি সাধারণ স্পর্শকটা কি হয়? দুটি বৃত্তের একই দিকে থাকে। দুটি বৃত্তের কোথায় থাকে? একই দিকে থাকে। তাহলে দেখে নাও, তাহলে আমি একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা বৃত্ত আঁকলাম, এঁকেছি তো। দেখো এই যে স্পর্শটা আঁকলাম, দেখো দুটো বৃত্ত একই দিকে আছে কিনা? মানে সাধারণ স্পর্শের বৃত্ত মানে সাধারণ স্পর্শের বৃত্ত যদি একই দিকে থাকে তাহলে এটা দুটো বৃত্ত আছে তার একই দিকে আছে। অথবা আমি যদি এখানে দুটো বৃত্ত আঁকলাম, এখানে এঁকে দিলাম ভাই, দেখো তাহলে দেখো বৃত্ত দুটোর একই দিকে কি আছে? স্পর্শ। যদি সাধারণ স্পর্শকটা কি হয়? বৃত্ত দুটির একই দিকে থাকে। অথবা এভাবে ভাবতে পারো, যদি স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত থাকে, স্পর্শকের দুরকম সেন্স লাগাতে পারো। কেউ লাগাতে বলতে পারো যে স্যার স্পর্শকটি বৃত্ত দুটির একই দিকে থাকে, অথবা স্পর্শকের একই দিকে দুটি বৃত্ত থাকে, একই ব্যাপার। হ্যাঁ কি না? তাকে কি বলো তখন? সরল সাধারণ স্পর্শক বলে। সরল সাধারণ স্পর্শক বলে। ঠিক আছে কিনা? চলো তো বলো তাহলে সরল সাধারণ স্পর্শক কাকে বলে? বলো ফটাফট বলো। হ্যাঁ মানে দেখো দুই রকম কেউ লাগাতে পারো। কেউ এভাবে লাগাতে পারো, থাকে এটা স্পর্শক মনে করো, আর এটা দুটাই মানে দুটা বৃত্ত মনে করো। তো এভাবে বলতে পারো যে বৃত্ত যদি স্পর্শক একই দিকে থাকে, অথবা কেউ বলতে পারো স্যার স্পর্শকটি বৃত্ত দিকে একই দিকে থাকে, তাহলে একই ব্যাপার। মানে মোদ্দা কথা মানে বৃত্ত দুটা কি হবে? যে স্পর্শকের কি হবে? একই দিকে থাকতে হবে। ঠিক আছে। এবার স্যার আমরা জানবো তির্যক সাধারণ স্পর্শক। তির্যক, তাহলে যদি সাধারণ স্পর্শকটির ভাষা চেঞ্জ করে দিচ্ছে এটা। হ্যাঁ, যদি সাধারণ স্পর্শকটির দুই দিকে দুটি বৃত্ত থাকে, সব বুঝতে পারছো? তাহলে একটা স্পর্শক থাকবে, তার দুদিকে দুটো বৃত্ত, মানে এদিকে একটা থাকবে ওদিকে একটা থাকবে। তাহলে এরকম যদি চিত্র নিই, তাহলে এটা একটা বৃত্ত নিলাম, এটা একটা বৃত্ত নিলাম। দেখো এই যে দেখো, তাহলে দেখো এটা দেখো এদিকে একটা বৃত্ত আছে, এটার ফেরে দিয়ে একটা বৃত্ত আছে। হ্যাঁ কি না? এটা হলো তাহলে তির্যক সাধারণ স্পর্শক। তোমরা এভাবে করতে পারো, এটা দিয়ে নিয়ে যেতে পারো। অথবা কিছুক্ষণ সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে এটা স্যার, যেটা প্রথমে এঁকেছিলাম। হ্যাঁ মাঝখানে দাগ। হ্যাঁ কি না? এটা হলো তির্যক সাধারণ স্পর্শক। এবার আমরা শিখবো জ্যামিতিক চিত্র দেখে তোমাদের প্রশ্ন বলবে। এখান থেকে এটাই বোর্ডে প্রশ্ন আসবে। জ্যামিতিক একটা চিত্র তো থাকবে, বলবে নিম্নের কটাতে সাধারণ স্পর্শক, কটা সরল সাধারণ স্পর্শক, কটা তির্যক সাধারণ স্পর্শক। তো আমি একটা করে চিত্র নিচ্ছি এবং একটা করে বোঝাচ্ছি, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হলে তারপর আমি ছেড়ে দিব। দেখো প্রথমে একটা যেমন একটা ইঞ্জিনিয়ারের চিত্র নিলাম, এটা একটা চিত্র নিয়ে নিলাম আমি। হ্যাঁ বলো, তোমরা বলো তো এখানে কটা সাধারণ স্পর্শ আঁকা যাবে আর সর্বোচ্চ কটা স্পর্শক আঁকা যাবে? বলো বলো। হ্যাঁ বলো ফটাফট বলো, ফটাফট বলো বলো বলো। আমি বলে দিচ্ছি, দুটো না, দুটো বেশি যাবে। ভালো করে বুদ্ধি লাগাও, আর বুদ্ধি লাগাও। চারটা যাবে। কিভাবে দেখো তো, এখানে একটা নিয়ে গেলাম, এখানে একটা নিয়ে গেলাম, একটা গুণ চিহ্ন। ভেরি গুড। এটা দিয়ে আমি হয়তো এখানে আঁকা একটু ইম্পসিবল হয়ে যাচ্ছে, তো আমি এটা মুছে দিই, বড় করে দিচ্ছি। দেখো এখান দিয়ে একটা পাঠালাম। প্রথম আমরা এটা পয়েন্টকে নিরসন করছি। একটা হলো দুটো হলো, এখান দিয়ে একটা পাঠাতে পারি আমরা, এখানে একটা টাচ করলাম, এখানে একটা টাচ করলাম, টাচ ভাবে হয়ে গেছে। আর এদিক থেকে একটা পাঠাতে পারি। তো কটা স্পর্শ আঁকা যাবে ভাই? চারটা। চারটি আর যাবে না। বলে এখানে কটা তির্যক স্পর্শ করে আছে? কটা বলো তো ফটাফট? দুটি দুটি দুটি। কোন দুটা বলো তো? দুটা। আর কটা সাধারণ স্পর্শ রয়েছে? দুটো।
সাধারণ স্পর্শক শব্দ শুনো, শব্দ সাধারণ চারটা লিখেছে, সরল সাধারণ স্পর্শক, সরল সরল সাধারণ দুটি ওখানে লিখে দিয়েছে আগে ভাই, দুটি। তো দুটি তাহলে একটা, এই যে চিত্রটা কটা স্পর্শ সাধারণ স্পর্শ রয়েছে ভাই? চারটা। তার মধ্যে দুটা সরল সরল সাধারণ স্পর্শ, দুটা তির্যক সাধারণ স্পর্শ, তাই তো? হ্যাঁ। আচ্ছা মুছলাম। এবার তোমরা বলে, তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন, এবার আমি এগুলো মুছে দিচ্ছি, তোমরা বলবা, ফাটাফাট বুদ্ধি লাগাবা আর বলবা। এটা ডিম ভেঙে গেল রে ভাই। হইলো ফাটাফাট বলো। অন করো, অন করো, অন করে দাও। অন করা আছে? আচ্ছা, এই চিত্রে কটা সাধারণ স্পর্শক, কটা সরল সাধারণ স্পর্শক, কটা তির্যক সাধারণ স্পর্শক? ফাটাফাট বলো, ফাটাফাট বলো, সময় নেই। হ্যাঁ, সাধারণ স্পর্শক তিনটি, ভেরি গুড, সাবাস। সাধারণ স্পর্শক তিনটি ভাই, সাবাস, ঠিক বলেছো। তারপর সরল সাধারণ স্পর্শক দুটি, সাবাস, ঠিক বলেছো। তারপর তার মানে চিত্রটা আঁকি, তাহলে কিভাবে হবে স্যার? এখানে একটা, এখানে একটা, মিডিলটা তির্যক, দুটো উপরে, ঠিক আছে কিনা? ছয় পেরে গেছো, মেয়েরা পারছো? আচ্ছা, সাবাস, ঠিক আছে। এবার দেখো, এবার এটা প্রশ্ন উত্তর দাও দেখি, পরে কে পারছো বলো। এটাতে কটা সরল সাধারণ স্পর্শ, কটা সাধারণ স্পর্শ, কটা তির্যক সাধারণ স্পর্শ? ফাটাফাট বলো, ফাটাফাট ফাটাফাট। একটিও না, না ভালো করে বুদ্ধি লাগাও ভাই। একটা হবে সাধারণ একটি কি ভাই? একটা সরল সাধারণ স্পর্শ, ঠিক বলেছো। আরে ভাই দেখো, ডেফিনেশন শুনো, দুটা বিন্দু টাচ করলো, তাহলে এটা সাধারণ স্পর্শক হয়ে গেল একটি, হ্যাঁ কি না? কিন্তু দেখো, এটা তো সরল সাধারণ, একই দিকে দুটো বৃত্ত আছে, একই দিকে দুটো বৃত্ত, তাহলে কি হবে ভাই? সরল সাধারণ স্পর্শক হবে। তাহলে একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক আছে না, করেছেন না, হ্যাঁ কি না? মনে রাখতে হবে। এরকম চিত্র দিলে বলে যে নিম্নের চিত্রে কি তির্যক সাধারণ স্পর্শক অস্তিত্ব রয়েছে? উত্তর কি বলবা? না। মনে থাকবে? আচ্ছা, তারপরে উত্তর বলো। লাস্ট প্রশ্ন, বুদ্ধি লাগাও, ফাটাফাট বলো। না, ভালো বুদ্ধি লাগাও। সাধারণ স্পর্শ সাবাস, আর সরল সাধারণ স্পর্শ হলো দুটি। সরল সাধারণ স্পর্শ দুটি, তির্যক সাধারণ স্পর্শ কোনো হয়েছে না। নাই। তোমরা যারা যারা ফিল করতে পারছো না, কারা কারা বলো? পারছো না? আরে ভাই সাপ, এই তো ওটা একটা হয়ে গেল। আরে এটা নিচে হয়ে গেল, নিচে। হয়ে গেল। দুটি সাধারণ আর আর ওটা তো তির্যক, দেখো এটা সাপে হলে দুটো বৃত্তাকে দিক হয়েছে, এটা সাপে হলে দুটো বৃত্তাকে দিক হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? শেষ আন্ডারস্ট্যান্ডিং এর এখান থেকে প্রশ্ন সেট হবে ভাই, বুঝিয়ে দিলাম। এবার আমরা 42 নম্বর উপপাদ্যের ফ্যাক্ট জানবো। স্যার ফ্যাক্ট কি বলেছে? যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শক বিন্দুটি কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলাংশের উপর অবস্থিত হবে। স্যার কিছু বুঝতে হবে না পড়ে, মুদ্রা কথা এটা বলতে চাইছে, যদি দুটো বৃত্ত পরস্পরকে বহির্ভাবে স্পর্শ করে, মনে করো দুটো বৃত্ত যদি বহির্ভাবে হোক বা অন্তর্ভাবে, দুভাবে একই ব্যাপার, যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে কি হবে? যে স্পর্শক বিন্দু দুটি সংযোগ সরলাংশের উপর অবস্থিত হবে। মোট কথা এটা যে মনে করো যে দুটো বৃত্ত আমি নিয়েছি, ধরো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, দুটো বৃত্ত পরস্পরকে বহির্ভাবে, এটাতে চিত্র অনুসারে কিভাবে স্পর্শ করেছে? বহির্ভাবে স্পর্শ করে। এবং যেটা হচ্ছে সাধারণ স্পর্শক যাদের থাকবে, দেখো এটা মানে তির্যক সাধারণ স্পর্শক, হ্যাঁ কিনা? তির্যক সাধারণ স্পর্শ যদি হয়, তাহলে এই যে এটার যে তার উপর লম্ব হবে, এটাও তার উপর লম্ব হবে। মোট কথা এবার যে সরলরেখাটা উৎপন্ন হবে সেটা হবে সমরেখ সরলরেখা। সমরেখ, এবার নতুন একটা শব্দ বলবো, কি শব্দ? সমরেখ, একটা নতুন শব্দ বলছি। তাহলে এখানে এই উপপাদ্যের এটা মেন ফ্যাক্ট মানে জানতে পারবো কি জানো? যে এ পি আর ও হলো সমরেখ। কি সমরেখ? শুনো ভালো কথা, ভালো কথা, এই চুপ থাক। এপিও হলো সমরেখ, মানে এই উপপাদ্যের এটা হলো আমাদের ট্যাগ লাইন। এপিও হবে কি স্যার? সমরেখ। সমরেখ কি? মোট কথা জানতে হবে স্যার, সমরেখ হলো যদি তিন বা ততোধিক বিন্দু, যদি তিন বা ততোধিক বিন্দু একই সরলরেখায় থাকে, একই সরল রেখার উপরে অবস্থিত হয়, হ্যাঁ কি না? তো সমরেখ মানে জিনিসটা আমরা এটা বুঝলাম, যদি তিন বা ততোধিক বিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে। যেমন এই চিত্র অনুসারে কি স্যার, এখানে তিনটা বিন্দু আছে, এ বিন্দু, পি বিন্দু বি বিন্দু
আর ও বিন্দু, দেখো এই তিনটা বিন্দু দেখো একই সরল লেখা আছে, তাহলে সেটা সমরেখ বিন্দু। এই রিলেটেড একটা আমরা উপপাদ্য করেছিলাম, যেটা সিলেবাসে নেই তোমাদের, যে তিনটি অসমরেখ বন্ধু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যায়। এটা তোমাদের একটা এরকম করাছিলাম না আমি, তোমাদেরই তো করাছিলাম এরকম করে। হ্যাঁ, এটা এটা একটা উপপাদ্য করায়নি, মানে অন্তর্ভুক্ত ছিল না, এটা ওই রিলেটেড। এটা হলো অসমরেখ বিন্দু। অসমরেখ বন্ধু কি মানে যে কোনো জায়গায় নিতে পারো, কিন্তু সমরেখ মানে কি একটা সরলরেখা হবে, 3 বা ততোধিক বিন্দু নিতে হবে, ঠিক আছে? সেটা হলো সমরেখ বিন্দু। তো এটা উপপাদ্যের একটা ট্যাগ লাইন ভাই। দেখো আমরা মিডল টাইমে একটা জিনিস জানলাম যে স্যার দুটা বৃত্ত পরস্পর কি কয় ভাবে স্পর্শ করতে পারে? কয় ভাবে? দুই ভাবে। কি কি? সরল সাধারণ স্পর্শ, রাইট? কয় ভাবে? হ্যাঁ, একটা বন্ধস্থ ভাবে, একটা বই ভাবে, বা বন্ধ ভাবে বা বই ভাবে স্পর্শ করতে, দুই ভাবে স্পর্শ করতে পারবে। তাহলে শুনো ফ্যাক্ট এটা, যদি দুটা, এই যে দুটো ট্যাগ লাইন মনে রাখো, মানে প্রশ্ন আসবে আমাদের। আমি যে সালের এক্সাম দিয়েছি এই সালে প্রশ্ন এসেছিল ভাই, বলছি সত্যি বলছি। দেখো যদি দুটি বৃত্ত বহিভাবে স্পর্শ করে, কিভাবে স্পর্শ করে, হ্যাঁ কি না? তাহলে কেন্দ্র দ্বয়ের দূরত্বের ফর্মুলা, কেন্দ্র দ্বয়ের দূরত্বের ফর্মুলা কি জানো? সমান হচ্ছে ব্যাসার্ধ দুটির যোগফল। ব্যাসার্ধ দুটির, বা দ্বয়ের লিখলে ব্যাসার্ধ দুটির যোগফল, ব্যাসার্ধ দুটির যোগফল। মনে থাকবে? আমি প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, হ্যাঁ কি না? আর যদি দুটি বৃত্ত অন্তভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্র দ্বয়ের দূরত্ব সমান বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ। দুটো কথা মনে রাখো, যদি দুটো বৃত্ত কিভাবে স্পর্শ করে ভাই? বহিভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্র দ্বয়ের দূরত্বের ফর্মুলা হচ্ছে স্যার ব্যাসার্ধ দুটার যোগফল করবা, যোগ করে নিবা। আর যদি দুটো বৃত্ত অন্তভাবে স্পর্শ করে, তাহলে তাদের কেন্দ্র দ্বয়ের দূরত্বের ফর্মুলা হচ্ছে ভাই বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ। এবার দেখো সেম দুটো প্রশ্ন আছে তোমাদের, অনুশীলনীতে চলে যাও, পেজ নাম্বার 219 পেজে দেখো 11 এর 4 নাম্বার আর 5 নাম্বার প্রশ্ন। এখনই বসে বসে যদি উত্তর না পারো তো চাম তুলছি। তাও